আমরা সার্কিট সলভিং এর জন্য হচ্ছে দুইটা মেথড দেখেছি, কেসিএল আর কেভিএল। এছাড়া হচ্ছে আমাদের কাছে সার্কিট সিম্পলিফিকেশনের জন্য আরো কিছু মেথড আছে। তাদের মধ্যে একটা হচ্ছে পয়েন্ট থিওরি, আর একটা আমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে ব্রিজস্টোন ব্রিজ ব্রিজ সার্কিট। ব্রিজ ব্রিজ সার্কিট মানে হচ্ছে এমন একটা সার্কিট যেটা হচ্ছে মাল্টিপল এরকম কারেন্ট ক্যারিং ওয়্যারকে কানেক্ট করবে। তো তোমার কাছে যদি দুইটা তার থাকে, এখানে আমার কাছে দুইটা তার আছে, দুইটা তারকে কানেক্ট করা হয় যদি আরেকটা তার দিয়ে, এই ধরনের সার্কিটকে হচ্ছে আমরা ব্রিজ সার্কিট বলি। উইটস্টোন ব্রিজ নামে এক ধরনের ব্রিজ সার্কিট আছে। এটা স্কিমেটিক আমাদের বইয়ে হচ্ছে এরকম ভাবে দেয়া আছে, এরকম একটা চিত্র আমরা ফলো করি। তো এই যদি হয়, মাঝখান দিয়ে যদি একটা রোড হয়, তো আমরা হচ্ছে সবগুলো রোধের নাম দিই। এইগুলাকে হচ্ছে পিকিউ আর এস, এই টাইপের নেমিং যদি আমরা করি। আর এই মাঝখানের রোডটা হচ্ছে একটা গ্যালভানোমিটার সাধারণত হয়, বা অন্য কিছু হইতে পারে। যে কোনো একটা এলিমেন্টই আসলে একটা রোড, এটা একটা গ্যালভানোমিটারও হইতে পারে। আমরা এটাকে জি দিয়ে ডিনোট করতেছি। আমরা উইনস্টন ব্রিজকে সাম্যাবস্থায় আছে বলি। সাম্যাবস্থায় অবস্থায় আছে বা ব্যালেন্সড অবস্থায় আছে, এটা বলার জন্য আমাদের যেটা করতে হবে, এই তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাইতেছে, এই কারেন্টটা যদি আমরা বলি আইজি, এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট, এই আইজির ভ্যালু যদি হচ্ছে জিরো হয়, তাহলে আমরা বলি আমাদের উইটস্টোন ব্রিজটা হচ্ছে সাম্যাবস্থায় আছে বা ব্যালেন্সড অবস্থায় আছে। কারণ সাম্যাবস্থায় থাকলে একটা উইটস্টোন ব্রিজ সলভ করা খুবই সহজ, সাম্যাবস্থায় না থাকলে উইটস্টোন ব্রিজ সলভ করা খুবই কঠিন। এটার কারণ হচ্ছে আমাদের এখানে এক ব্যাটারি সার্কিটই আছে, কিন্তু আমরা 9-10-এ যেভাবে সার্কিট সলভ করতাম, এই জি রোডটাকে বাদ না দিলে ওইভাবে সলভ করতে পারবো না। কারণ আমরা এই যে পি আর এবং পি আর আর রোধ, যে দুটা রোধ আছে, পি একটা রোধ আছে আর আর একটা রোধ আছে, এই দুটা সিরিজে আছে নাকি প্যারালালে আছে আমরা কিছুই বলতে পারতেছি না, কারণ এদের একটা পয়েন্ট কমন আছে। তো শিওরলি পি আর আর হচ্ছে সিরিজে নাই, কিন্তু আরেকটা পয়েন্ট কমন নাই। আরেকটা পয়েন্ট, একটা হচ্ছে জি এর এক মাথায় আর একটা অন্য মাথায়, তো দুইটা পয়েন্ট এদের কমন নাই। আবার এরা সিরিজেও নাই, তার মানে এরা সিরিজেও নাই, প্যারালালেও নাই। এরা যে জিনিসটা আছে ওটাকে আমরা বলি হচ্ছে একটা ডেল্টা সার্কিট, এরকম ডেল্টা শেপে আছে। তো ডেল্টা সার্কিট সলভ করার জন্য আমার যে সূত্রগুলো আছে, এগুলো আমাদের এইচএসসি সিলেবাসের ভেতরে নেই। তো হুইটস্টোন ব্রিজ তাই হচ্ছে আমরা ডাইরেক্টলি ওভাবে সলভ করতে পারি না। কিন্তু যদি আইজি জিরো হয়ে যায়, আইজি যদি জিরো হয়ে যায়, তাহলে হুইটস্টোন ব্রিজ সলভ করা আমাদের জন্য সহজ হয়ে যায়। আহ, কারণ হচ্ছে আইজি যখন জিরো হয়ে যাবে, তখন এই তারটার মধ্যে দিয়ে কারেন্টও জিরো হয়ে যাবে। এই তারের মধ্যে দিয়ে কারেন্ট জিরো হওয়া মানে এই রোডটা আসলে কাজই করতেছে না। এই রোড কাজ না করলে আমাদের পুরো সার্কিটটা হচ্ছে আরো অনেক সিম্পলিফাইড হয়ে যাবে, এরকম একটা সার্কিট আমরা পাবো। তো এইটাকে সলভ করা খুবই সহজ। আমরা হচ্ছে উপরের দুইটাকে সিরিজে নিয়ে নিতে পারি, নিচের দুইটাকে প্যারালাল নিয়ে নিতে পারি, আর এটা হচ্ছে আমাদের সলভ হয়ে যাবে। আচ্ছা, তো এই যে এই তারের মধ্যে দিয়ে আমি কারেন্ট ফ্লো জিরো ধরে নিছি, এই জিনিসটা ধরার জন্য আমাদের একটা শর্ত আছে। এই শর্তটা মানলে সবসময় হচ্ছে আমরা এই কারেন্ট ফ্লো জিরো ধরতে পারি। আমরা যদি শর্তটা একবার দেখি, উম, আমাদের স্কিমেটিক ছিল হচ্ছে, আমাদের সার্কিটটা ছিল এরকম দেখতে। এবং আমরা হচ্ছে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে জিরো বলছি। তো আমরা হচ্ছে চাইলে এখানে এটা হচ্ছে ধরি পি, কিউ, আর, এস, এবং এটা হচ্ছে জি। তো আমরা দুইটা লুপ ধরে নিতে পারি। একটা লুপ হবে হচ্ছে আই ওয়ানের লুপ, এইটা হচ্ছে এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে এবং এই দিকে আসবে। এই হচ্ছে আমাদের আই ওয়ানের লুপ। আচ্ছা, আই ওয়ানের লুপ আরেকটা লুপ আমরা করতে পারি এই দিক দিয়ে। এটা হচ্ছে ধরা যাক এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে আসবে, তারপর এই দিক দিয়ে আসবে। তো এই এই আর এই, এটা হচ্ছে আমাদের আই টু এর লুপ। তো আই ওয়ানের যেটা, এটা ধরা যাক লুপ ওয়ান, আর এটা হচ্ছে লুপ টু। আমি যদি লুপ ওয়ান এর জন্য একটা ইকুয়েশন লিখি, লুপ ওয়ান এর ইকুয়েশনটা দেখতে কেমন হবে? লুপ ওয়ান এর ইকুয়েশন, ধরা যাক আমি এই পয়েন্ট থেকে যাওয়া শুরু করতেছি, তাহলে আমরা এই কারেন্ট ফ্লো বরাবর গেলে পি আই ওয়ান
প্লাস জি, আমাদের আগে যদি মনে থাকে তাহলে I1 আর I2 হচ্ছে অপোজিট দিকে যাচ্ছে, অপোজিট দিকে গেলে আমরা লিখি হচ্ছে I1 মাইনাস I2, যদি লুপ 1 এর জন্য লিখি আর কি, প্লাস হচ্ছে আর I1 ইকুয়ালস টু 0। আর লুপ 2 এর জন্য আমরা লিখলে, লুপ 2 এর জন্য আমরা লিখবো হচ্ছে পি, লুপ 2 এর জন্য ধরা যাক আমরা এই পয়েন্ট থেকে আসা শুরু করতেছি, তো সবার আগে হচ্ছে আমরা পাবো কিউ, আমরা পাবো হচ্ছে কিউ I2, তারপরে আমরা পাবো হচ্ছে I2, তারপরে আমরা পাবো জি, এবং জি এর ভিতর দিয়ে এবার I2 কে বড় হইতে হবে, তো জি I2 মাইনাস I1 লিখবো আমরা, এইটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। কিন্তু আমরা শর্তে আগেই বলে নিয়েছিলাম যে আমাদের, আমরা শর্তের ভেতরে আগেই বলে নিয়েছিলাম যে আমাদের মাঝখানের যে এই জি রোডটা আছে, এই রোডটার ভিতর দিয়ে কারেন্ট হচ্ছে আমরা 0 ধরে নিচ্ছি, এটার ভিতর দিয়ে কারেন্ট হবে 0। এটার ভিতরে কারেন্ট 0 হওয়া মানে হচ্ছে আমাদের I1 মাইনাস I2, I2 মাইনাস I3, I2 মাইনাস I1 দুইটাকেই 0 হইতে হবে, কারণ এই দুইটা কারেন্টই আসলে এই তারের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ওইটার পরিমাণ। তো এই দুইটা যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি এই ইকুয়েশনটাও 0, মানে এই ভ্যালুটাও 0, আবার এই ভ্যালুটাও 0। এবং আরেকটা কথা আমরা বলতে পারি, এই জিনিসটা যদি ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা লিখতে পারি I1 ইজ ইকুয়ালস টু হচ্ছে I2, এই জিনিসটা আমরা লিখতে পারি। তো আমাদের এই ইকুয়েশন 1টা সিম্পলিফাইড হয়ে চলে আসবে হচ্ছে PI1 প্লাস RI1 ইজ ইকুয়ালস টু 0। আর ইকুয়েশন 2 যেটা আছে, লুপ 2 এর ইকুয়েশনটা, এটা সিম্পলিফাইড হয়ে এসে বলবে হচ্ছে QI2 প্লাস SI2 ইজ ইকুয়ালস টু 0। এইখান থেকে আমরা যেহেতু জানি I1 ইজ ইকুয়াল টু I2, I1 ইজ ইকুয়াল টু I2 যেহেতু আমরা জানি, এই কারণে হচ্ছে আমরা PI1 প্লাস RI1 ইকুয়াল টু 0, এটাকে লিখতে পারি হচ্ছে PI1 মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস RI1। সেম ভাবে হচ্ছে আমরা সেকেন্ড লাইনটাকে QI2 এর জায়গায় I1 লিখতে পারি, যেহেতু I2 আর I1 সমান, ইজ ইকুয়াল টু মাইনাস SI1। যদি হচ্ছে আমরা এই দুই ইকুয়েশনকে ভাগ করে দিই তাহলে হচ্ছে আমরা এমন একটা রেশিও পাই, P বাই কিউ ইজ ইকুয়াল টু R বাই S। এই ইকুয়েশনটা আমরা কখন পেয়েছি? তখন হচ্ছে আমরা এই যে এই জিনিসটার ভ্যালু, মাঝখান দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে এটা ভ্যালু যখন হচ্ছে আমরা 0 ধরে নিচ্ছি, তখন হচ্ছে আমরা এই ভ্যালুটা পাচ্ছি, P বাই কিউ ইজ ইকুয়ালস টু R বাই S। P বাই কিউ ইজ ইকুয়ালস টু R বাই S। আমরা চাইলে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে P বাই R ইজ ইকুয়াল টু Q বাই S ও লিখতে পারতাম। ওইটা লিখলেও উইলসন ব্রিজের সূত্র হচ্ছে মানতো। আমরা যে সূত্রটা লিখেছি এই সূত্রটা যদি আরেকবার দেখি তাহলে আমাদের কাছে হচ্ছে এরকম একটা উইলসন ব্রিজ ছিল, এটা হচ্ছে P, এটা হচ্ছে Q, এটা হচ্ছে R, আর এটা হচ্ছে S। তো এই হুইটস্টোন ব্রিজের ভিতরে এই মাঝখানের তারটা দিয়ে, যেটা হচ্ছে জি রোধের তার, এটার মধ্যে দিয়ে যদি কারেন্ট 0 হয়ে যায়, এটা 0 হওয়ার জন্য আমাদের যে শর্তটা মানতে হবে সেটা হচ্ছে P ডিভাইডেড বাই কিউ ইজ ইকুয়াল টু হইতে হবে R ডিভাইডেড বাই S। বা এই আরটাকে আমি নিচে, এই নিচে পাঠিয়ে দিতে পারি, কিউটাকে এখানে পাঠিয়ে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি P বাই R ইজ ইকুয়াল টু কিউ বাই এস। এটা হলেও আমাদের উৎসন্ধি সাম্যাবস্থা থাকবে, সাম্যাবস্থা এটা হলেও থাকবে, এটা হলেও থাকবে। তার মানে এই পি আর এই কিউ এর রেশিও তুমি নিতে পারো, বা সেম ভাবে আমরা চাইলে পি আর আর এর রেশিও নিতে পারি। চাইলে এই পি এবং আর এর রেশিও নিতে পারি, তাহলে হচ্ছে আমাদের রেশিও যদি সমান থাকে আমাদের উৎসন্ধি সাম্যাবস্থায় থাকবে। মানে দেখার বিষয় হচ্ছে তুমি সবসময় সন্নিহিত দুইটা রোধ নিতে পারবা, পি এর সাথে আর নিতে পারবা বা পি এর সাথে কিউ নিতে পারবা। কোনো সময় এই পি এর সাথে এস নিতে পারবা না, তুমি পি এর সাথে এস নিতে পারবা না, আর এর সাথে কিউ নিতে পারবা না। তুমি পি এর সাথে কিউ নিতে পারো, পি বাই কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আর বাই এস নিতে পারো, বা পি এর সাথে আর নিতে পারো, পি বাই আর ইজ ইকুয়াল টু কিউ বাই এস নিতে পারো, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু
বিপরীত রোধ নিতে পারবো না। সন্নিহিত যেটা রোধের অনুপাত হচ্ছে যদি সমান হয় তাহলে আমরা বলবো উইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় আছে, মাঝখানে তার দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, মাঝখানে তারটা হচ্ছে মোটামুটি বলা যায় এটা নাই, এটা বন্ধ অবস্থায় আছে। আচ্ছা, উম, আমরা বইয়ের মধ্যে খুব জেনারেলি এই হুইটস্টোন ব্রিজের কনফিগারেশনটা দেখতে পারি। হুইটস্টোন ব্রিজ আরো অনেক ভাবে আঁকা যাইতে পারে। এটা একটা হুইটস্টোন ব্রিজ, এটা সবচেয়ে কমন যে হুইটস্টোন ব্রিজটা আমরা বইয়ের ভিতরে পাই। সেম হুইটস্টোন ব্রিজটা আমি চাইলে এইভাবে আঁকতে পারতাম। এটাও একটা হুইটস্টোন ব্রিজ। এভাবে আমরা পরীক্ষার সময় সেম হুইটস্টোন ব্রিজটাই অনেক ভাবে আঁকা থাকতে পারে। আমাদের মেইনলি দেখতে হবে পাঁচটা রোধ আছে কিনা। পাঁচটা রোধ যদি থাকে তাহলে ওইখানে হুইটস্টোন ব্রিজ ইউজ করা যেতে পারে। যেমন এই দুটার মধ্যে যদি আমরা তুলনা করি, এটা ভি ভোল্টের ব্যাটারি, এইটা হচ্ছে ভি ভোল্টের ব্যাটারি। এটাকে যদি আমরা নর্মালি নেমিং করি পি কিউ আর এস, আর এই মাঝখানের রোধটাকে হচ্ছে আমরা জি বলছিলাম। এই চিত্রে ওইটার সাথে তুলনা করলে এইটা হচ্ছে জি, এইটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এস। ভীষণ বীজকে আরো অনেক ভাবে আঁকা যায়, আমরা চাইলে এভাবে একটা ভীষণ বীজ আঁকতে পারতাম। এটাও একটা ভীষণ বীজ হতো, এভাবে যদি কানেক্ট করে দিই এটাও একটা উইস্টন ব্রিজের মতো কাজ করতো। তো উইস্টন ব্রিজকে অনেক ভাবে আঁকা যায়। আমরা একটা সার্কিট উইস্টন ব্রিজ আছে নাকি সেটা সাধারণত পয়েন্ট থিওরি দিয়ে আরো ক্লিয়ারলি বুঝতে পারি। পয়েন্ট থিওরি আমরা এর পরের ক্লাসে দেখবো পয়েন্ট থিওরি কি করে কাজ করে। একটা নর্মাল উইস্টন ব্রিজে যদি আমরা পয়েন্ট থিওরি অ্যাপ্লাই করি তাহলে সবসময় এই সার্কিটটা পাওয়া যাবে সবসময়। একটা উইস্টন ব্রিজ যদি আমাদের কাছে থাকে ওটা যত কমপ্লিকেটেড করে আঁকা হোক, ওটার মধ্যে পয়েন্ট থিওরি অ্যাপ্লাই করলে আমরা সব সময় এই সার্কিটটা পাবো এখানে। আচ্ছা, তো উইটসন ব্রিজ থাকলে ওটা সলভ করা খুব সোজা। আমি অনেক কমপ্লিকেটেড সার্কিট বানাই দিতে পারি, যেটা আসলে অনেক সোজা। এই যে যেমন এই মাঝখানে রোডটার জায়গায় আমি চাইলে আরো অনেকগুলা রোড অনেকভাবে কানেক্ট করে দিতে পারতাম। তাহলে কানেক্ট করলে তেমন একটা কোনো সমস্যা নাই, কারণ উইটস্টোন ব্রিজ যদি হয় তাহলে এই তারের মধ্যে দিয়ে তো কোনো কারেন্টই যাবে না। এই তারের মধ্যে দিয়ে আই হচ্ছে জিরো। তো এখানে আমি যত কমপ্লিকেটেড সার্কিটই আঁকি আসলে কোনো লাভ নাই, কারণ এই তারটার মধ্যে আমি যত কিছুই কানেক্ট করে দিই আরো হাজারটা রোড, এই তারের মধ্যে দিয়ে তো কোনো কারেন্ট যাচ্ছেই না। তো যদি ব্যালেন্সড হয়, ম্যাক্সিমাম কেসে হুইটস্টোন ব্রিজের সার্কিট এইরকম, এই ব্যালেন্স যেই তারটা দিয়ে হইতেছে এই তারটার মধ্যে অনেক উল্টাপাল্টা জিনিসপাতি দেওয়া থাকে, ওই জিনিসটা আর কাজই করবে না যদি এটা পুরোটা হচ্ছে ব্যালেন্সড আকারে থাকে। তো এই জন্য উইটস্টোন ব্রিজের সার্কিটটা একটু খেয়াল রাখা জরুরি যে এটা উইটস্টোন ব্রিজের শেপে আছে নাকি। আর উইটস্টোন ব্রিজের আমি এরপরে যে শেপটা দেখিয়েছি এই যে এইটা, এটা হচ্ছে টেস্ট পেপারে আমরা পাবো। এটা খুবই কমন একটা শেপ, এইভাবে উইটস্টোন ব্রিজ আঁকা হয়। আমাদের মেইনলি যেটা দেখতে হবে আমাদের এই রোধ আর এই রোধ, সাথে হচ্ছে এই নিচের এইটা আর এইটা, এরা ব্যালেন্সে আছে নাকি। ব্যালেন্সে থাকলে এইটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো নাই, এটার মধ্যে কোনো কারেন্ট ফ্লো না থাকলে আমাদের সার্কিটটা দেখতে এরকম হয়ে যাবে। মাঝখানের তারটায় কোনো কারেন্ট ফ্লো নাই, তো মাঝখানের তারটা হচ্ছে বাদ হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের সার্কিট। আচ্ছা, উইটস্টোন ব্রিজের ম্যাক্সিমাম অঙ্কে আমাদের কাছে খুব কমন একটা অঙ্ক আছে যে আমাদের চতুর্থ বাহুতে বাহুতে রোধের কি পরিবর্তন করলে করলে সাম্যাবস্থা পাওয়া যাবে। সাম্যাবস্থা পাওয়া যাবে। আচ্ছা, তো এই টাইপের ম্যাথের জন্য তো আমাদের কাছে একটা উইটস্টোন ব্রিজের চারটা রোধ দেয়া থাকে। তো এই হচ্ছে আমাদের চারটা রোধ, আমরা সিরিয়ালি এদের নেমিং করি।
এটা হচ্ছে আমাদের প্রথম বাহু, এটা হচ্ছে আমাদের সেকেন্ড বাহু, এটা হচ্ছে 3 নাম্বার বাহু, আর এটা হচ্ছে আমাদের 4 নাম্বার বাহু। তো এই যদি হচ্ছে মাঝখানে একটা রোধ থাকে, এটা যদি আমরা ধরতে পারি, আচ্ছা আমাদের 4 নাম্বার বাহু হচ্ছে এই লাস্টের এইটা, এই জিনিসটা মনে রাখতে হবে। নেমিং গুলো আমরা একটু সরাই দিই, আমরা হচ্ছে রোধের ভ্যালু গুলো লিখি। ধরা যাক আমাদের কাছে দেওয়া আছে এটা 2 ওহমের একটা রোধ, এটা 4 ওহমের একটা রোধ, এটা 10 ওহমের একটা রোধ, আর এটা হচ্ছে ধরা যাক 5 ওহমের একটা রোধ। আমাদেরকে বলছে হচ্ছে চতুর্থ বাহুতে রোধের পরিবর্তন করতে হবে। তার মানে হচ্ছে এই বাহুটার মধ্যে যে রোধটা আছে এই আরটাকে চেঞ্জ করতে হবে। তো এই আর চেঞ্জ করতে হলে সবার আগে আমরা যেটা করব, আমাদেরকে যখনই কোনো অঙ্কে বলবে আর চেঞ্জ করতে হবে, তখন হচ্ছে আমরা ওই পুরো আরটাকে একটা এক্স ধরে নিব। তো পুরো আরটাকে যদি হচ্ছে আমরা এরকম একটা এক্স ধরে নিই, তাহলে সাম্যাবস্থা হইতে হলে কি হইতে হবে, 2/4 ইজ ইকুয়াল টু হইতে হবে 10/x। এদিকে হচ্ছে আমরা এক্স এর একটা ভ্যালু পাবো, এক্স এর ভ্যালু আছে হচ্ছে 20 ওহম। তো এই 4 নাম্বার তার যেটা ছিল, এই তারটার মধ্যে যদি 20 ওহমের একটা রোধ আমি কানেক্ট করতে পারি, এই এই তারটায় 5 ওহম ছিল, এই জায়গায় যদি 20 ওহম আমি বানাইতে পারি, তাহলে হচ্ছে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা হবে। তো আমি আমার কাছে আছে 5 ওহম, আমাকে যাইতে হবে 20 ওহমে, তার মানে আমার রোধ আগের চেয়ে বাড়াইতে হবে। যদি রোধ আগের চেয়ে বাড়াইতে হয়, তাহলে সবসময় আমাকে সিরিজে রোধ কানেক্ট করতে হবে। তো আমি লিখবো হচ্ছে সিরিজে 15 ওহম রোধ যুক্ত করতে হবে। আর যদি হচ্ছে আমাকে আহ, বাড়াইতে না হতো, মানে 15 থেকে 20-এ না চাইতে হয়ে হয়তো বা আমাকে আর একটু কমে যাইতে হইতেছে, 20-এ বাড়ায় না গিয়ে আমাকে হচ্ছে কমের দিকে চাইতে হইতেছে, তাহলে আমরা যে কাজটা করব, ধরা যাক আমাদের চতুর্থ বাহুতে এখন আমাদের রোধ দেওয়া আছে হচ্ছে 100 ওহম। চতুর্থ বাহুতে কি চেঞ্জ করলে আমরা হচ্ছে সাম্যাবস্থা পাবো, এখনো যদি আমরা ক্যালকুলেট করি এক্স এর ভ্যালু হচ্ছে 20 ওহম আসবে। তো আমাদের কাছে আছে 100 ওহম, আমাদের এই 100 ওহমকে বানাইতে হবে 20 ওহম। তো আমাদের 100 ওহম আছে, এদিকে যাইতে হবে আমাদের 20 ওহমে, তার মানে আমাদের টোটাল রোধ কমাইতে হবে। টোটাল রোধ কমানোর উপায় হচ্ছে প্যারালালি এটার সাথে আরেকটা রোধ লাগাই দেওয়া। তো এই প্যারালালি আমরা যে রোধটা ইনসার্ট করতে যাচ্ছি, এই রোধের ভ্যালুটা হচ্ছে আমাদের বের করতে হবে। এটা আমরা কেমনে বের করবো, আমাদের তুল্য রোধ বানাইতে হবে 20, এবং আমরা 100-র সাথে আর মানে আরেকটা রোধ প্যারালালি কানেক্ট করতেছি, তার মানে 1/100 প্লাস 1/r ইজ ইকুয়াল টু 1/b। তো এখান থেকে আর এর ভ্যালু যেটা আসবে, ওই মানের একটা রোধ আমরা যদি সমান্তরালে যুক্ত করি, তাহলে আমাদের এই 100 ভ্যালুটাকে আমরা হচ্ছে একটা স্মলার ভ্যালু 20-এ নিয়ে আসতে পারবো। তার মানে সাম্যাবস্থায় আনতে যত ভ্যালু লাগে, ওর চেয়ে বড় মানের রোধ যদি কানেক্টেড থাকে, তাহলে আমাদের এই সমান্তরাল করতে হবে। আর হচ্ছে ছোট মানের যদি রোধ কানেক্টেড থাকে, তাহলে আমাদের হচ্ছে সিরিজের কাজটা করতে হবে। আচ্ছা, হুইটস্টোন ব্রিজের থিওরির উপর বেস করে আমরা আরেকটা অ্যাপ্লিকেশন দেখতে পারি হুইটস্টোন ব্রিজের, যে জিনিসটাকে আমরা বলি হচ্ছে মিটার ব্রিজ। মিটার ব্রিজ, মিটার ব্রিজ দিয়ে কিছু কাজ করা হয়। মিটার ব্রিজ দিয়ে হচ্ছে আমাদের কোনো একটা যন্ত্রের রোধ কত এটা মাপা যায়, অজানা রোধের মান নির্ণয় করা যায়। রোধের মান নির্ণয় করা যায় মিটার ব্রিজ ইউজ করে। আচ্ছা, মিটার ব্রিজ ইউজ করতে আমাদের কিছু জিনিসপত্র লাগে। আমাদের কাছে আহ, একটা ব্যাটারি লাগে, এটা হচ্ছে আমরা ল্যাবের মধ্যে দেখতে পারবো মিটার ব্রিজের ইউজ। একটা ব্যাটারি লাগে, এবং আমাদের মিটার ব্রিজ চালাইতে একটা জানা রোধ লাগে। একটা অজানা রোধের মান নির্ণয় করব আমরা, আর আমাদের একটা জানা রোধের তার লাগবে, একটা জানা রোধ লাগবে, এমন একটা তার লাগবে যেটা রোধ আমি জানি। এই দুইটা জিনিস ইউজ করে আমি হচ্ছে একটা অজানা রোধের মান নির্ণয় করতে পারবো, এবং পুরো সিস্টেমটা কাজ করবে হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজের থিওরি অনুযায়ী। মিটার ব্রিজের চিত্র বইয়ে অনেক রকম আছে, আমরা খুব নর্মাল একটা চিত্র দিয়ে শুধু থিওরিটা এক্সপ্লেইন করবো আগে, তারপর হচ্ছে আমরা পরের পার্টে যাব।
আচ্ছা, তো মিটার ব্রিজ হচ্ছে অনেকটা এরকম একটা যন্ত্র। এরকম একটা কিছু। তো এইখানে হচ্ছে দুইটা রোধ আছে। আমরা হচ্ছে এই জায়গাটা আচ্ছা, আমার কাছে এই এরকম একটা মেশিন, ভেতরে হচ্ছে আমাদের কাছে দুইটা রোধ এখানে কানেক্ট করেছি আমরা। এটা হচ্ছে R1 রোধ আর এটা হচ্ছে R2 রোধ। আমরা ধরে নিতেছি R1 রোধ যেটা আছে এটা হচ্ছে জানা রোধ, মানে এটার ভ্যালুটা আমরা জানি এই রোধের ভ্যালু কত, আর এটার ভ্যালুটা আমরা বের করতে চাই, এটা হচ্ছে অজানা রোধ। ঠিক আছে, এখন যদি আমরা দেখি এই জিনিসটা, এই যে এতটুকু জায়গা যে আছে আমাদের কাছে, এটা একটা ধাতব ফ্রেম, ধাতব ফ্রেম। আর এই ফ্রেমের অবশ্যই যেহেতু এটা ধাতব ফ্রেম, এটার একটা রোধ আছে আর আছে। এই সাইডেও একটা ধাতব ফ্রেম, এতটুকু জায়গারও একটা রোধ আছে আর। এটা ধরি আমরা R3, এটা ধরি হচ্ছে আমরা R4। তো এই যে রোধ দুইটা আছে, এই এই যে নিচের এই ধাতব ফ্রেমটার যে রোধ, নিচের এই এই যে এতটুকু ধাতব ফ্রেম যেটা আছে, এই জিনিসটার রোধ হচ্ছে R3 আর এইটুকের রোধ হচ্ছে R4। এই রোধের ভ্যালু আমরা জানি R ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এখন আমরা যদি এই দুইটাকেই দেখি, আমাদের এখানে ক্রস সেকশন যেটা আছে, এই ক্রস সেকশন এটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট। আমাদের এই পুরা ফ্রেমটার যে ক্ষেত্র প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই এ হচ্ছে কনস্ট্যান্ট। এ যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা জানি আর সমানুপাতিক এল। আর হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক হবে যদি আমাদের ক্ষেত্রফল কনস্ট্যান্ট হয়। আচ্ছা, এখন এই জিনিসটার নাম মিটার ব্রিজ কেন? কারণ এই পুরা জিনিসটার দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার বা 1 মিটার। তো আমরা যদি বলি এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এতটুকু দৈর্ঘ্য আমরা জানি, এতটুকু দৈর্ঘ্য হবে হচ্ছে আমাদের 100 মাইনাস এল সেন্টিমিটারে যদি আমরা নিই। এখন আমাদের কাছে এই জায়গাটার ভিতরে একটা গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটার। আর আমরা যদি পুরো সিস্টেমটা দেখি, এই সিস্টেমটা হচ্ছে একটা হুইটস্টোন ব্রিজের মতো, হুইটস্টোন ব্রিজের মতো। কারণ এই সিস্টেমটা আসলে যদি আমরা একদম সিম্পল করে আঁকি, তাহলে আমাদের কাছে উপরে দুইটা রোধ ছিল, একটা ছিল R1 আর একটা ছিল হচ্ছে R2। আর আমরা এই জায়গায় হচ্ছে একটা গ্যালভানোমিটার ইউজ করতেছি জি। আর নিচে হচ্ছে আমাদের ফ্রেম যেটা ছিল, ওই ফ্রেমের জন্য আমরা দুইটা ফ্রেমের, ফ্রেম যেহেতু ধাতব তাই এখানে দুইটা রোধ ধরতে পারি, R3 একটা রোধ আর একটা রোধ হচ্ছে R4। ঠিক আছে, তো এইখান থেকে আমরা লিখতে পারি এই গ্যালভানোমিটারে কারেন্ট ফ্লো জিরো হয়ে যাবে। কারেন্ট ফ্লো জিরো হয়ে যাবে যখন হচ্ছে আমাদের R1 বাই R2 ইজ ইকুয়াল টু হবে R3 বাই R4। এটা হবে। এবং আমরা জানি R3 আর R4 দুইটাই হচ্ছে ফ্রেমের থেকে যে রোডটা আসতেছে, এইখান থেকে এই ফ্রেম থেকে যে রোদ আসতেছে সেগুলো হচ্ছে R3 আর R4। এবং এই রোডটা আর সমানুপাতিক এল, মানে এল এর সমানুপাতিক। তো R3 যে রোডটা আছে সেটার জন্য আমরা দৈর্ঘ্য নিয়েছি এল, আর R4 যে রোডটা আছে এটার জন্য আমরা দৈর্ঘ্য নিয়েছি 100 মাইনাস এল। তো আমরা R3 বাই R4 কে লিখতে পারি হচ্ছে এল বাই 100 মাইনাস এল, কারণ এর সমানুপাতিক। তো আমরা R1 বাই R2 ইজ ইকুয়াল টু এইটা লেখা বলতে পারি এল বাই 100 মাইনাস এল। তো আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে R1 বাই এল ইজ ইকুয়াল টু R2 বাই 100 মাইনাস এল। এখন আমরা যদি এইটা দেখি, তো আমাদের এল ছিল এতটুকু আর এইটা ছিল হচ্ছে 100 মাইনাস এল। তো মিটার ব্রিজ জিনিসটা কি করে কাজ করতেছে, আমরা কি করে অজানা রোধের মানটা বের করতে পারতেছি? প্রথমত হচ্ছে আমাদের কাছে একটা জানা রোধ আছে, এই রোধটার ভ্যালু আমরা জানি, R1 এর ভ্যালু আমরা জানি। আচ্ছা, R2 এর ভ্যালু হচ্ছে আমরা জানি না।
R2 এর ভ্যালু হচ্ছে আমাদের প্রশ্নে বের করতে হবে। তো আমরা যেটা করতেছি, আমাদের কাছে এরকম একটা তার আছে, তারের মধ্যে একটা গ্যালভানোমিটার আছে। এই গ্যালভানোমিটারের এই তারটাকে আমরা বিভিন্ন পয়েন্টে কানেক্ট করতেছি, একবার এই পয়েন্টে, তারপর আরেকটু ডান দিকে সরিয়ে এই পয়েন্টে, আরেকটু ডান দিকে সরিয়ে এই পয়েন্টে। এভাবে আমরা আমরা কানেক্ট করে করে দেখতেছি কোন পয়েন্টে কানেক্ট করলে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা জিরো হয়। কারেন্ট ফ্লো জিরো হওয়া মানে হচ্ছে আমাদের গ্যালভানোমিটার হচ্ছে এরকম একটা মেশিন, এটার মধ্যে এরকম একটা কাঁটা থাকে। তো যদি আমাদের কারেন্ট ফ্লো হয়, এই কাঁটাটা হচ্ছে ডানে বামে ঘুরতে থাকে, কোন একটা দিকে ঘুরে। যদি কারেন্ট ফ্লো জিরো হয়, তাহলে এই কাঁটাটা একদম স্ট্রেইট লাইনে এই জিরো লাইনটাকে দেখায়, কাঁটাটা হচ্ছে একদম স্ট্রেইট হয়ে যাবে, কোনো নাড়াচাড়া করবে না যদি কারেন্ট ফ্লো জিরো হয়ে যায়। তো আমরা হচ্ছে এই তারটাকে এক একবার এক একটা জায়গায় কানেক্ট করে করে দেখতেছি কখন জিরো হয়। কখন জিরো হয় কেন দেখতেছি, কারণ যদি আমরা এই পয়েন্টে কানেক্ট করি, তাহলে এল হচ্ছে এতটুক, বাকিটুক 100 - এল। তো এই এল বাই 100 - এল এর যে রেশিওটা আমাদের লাগে, এল বাই 100 - এল এর যে রেশিওটা লাগে, এই রেশিওটা হচ্ছে নাও মিলতে পারে। তখন আমরা আরেকটু বাম ডান দিকে নিব, তখন দেখবো এল বাই 100 এল মিলতেছে নাকি। একটা পয়েন্টে গিয়ে এল বাই 100 মাইনাস এল হচ্ছে মিলে যাবে। 100 এল বাই 100 - এল যেই পয়েন্টে মিলে যাবে, সেই পয়েন্টে আর কোনো কারেন্ট ফ্লো হবে না, এবং আই এর ভ্যালু হচ্ছে আমরা জিরো পেয়ে যাবো ওই পয়েন্টটাতে। তো যখন আয়ের ভ্যালু জিরো হবে, গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ আর দেখা যাবে না। আমরা যখন কোনো গ্যালভানোমিটারের মধ্যে আর কোনো বিক্ষেপ দেখতে পারবো না, তখন আমরা লিখে দিতে পারবো যে এল এর যে ভ্যালুটার জন্য আমরা আর বিক্ষেপ দেখতে পারতেছি না, এই পয়েন্টে কানেক্ট করলে এল এর ভ্যালু এতটুক, এর পরের পয়েন্টটাতে কানেক্ট করলে এল এর ভ্যালু এতটুক হইতো, তারপরের পয়েন্টে যদি আমরা কানেক্ট করতাম তাহলে এল এর ভ্যালু হচ্ছে এইটুকু আসতো। তো এল এর ভ্যালু এক একটা সময় এক একটা আসতেছে। এল এর যে ভ্যালুর জন্য এই আই ইকুয়াল টু জিরো, মানে গ্যালভানোমিটারে কোনো কাটার বিক্ষেপ দেখা যাবে না, ওই ভ্যালুটা যখন আমরা এই ইকুয়েশনে বসাই দিব, R1/L, ধরা যাক হচ্ছে যখন এই যে এই এতটুকু পুরাটা তো 100 সেন্টিমিটার, ধরা যাক 40 সেন্টিমিটার যখন আছে, তখন হচ্ছে আমরা কোনো বিক্ষেপ দেখতে পারতেছি না। এটার মানে হচ্ছে আমরা এল এর ভ্যালু শুধু এই ইকুয়েশনে 40 বসাই দিব, 100 - এল, এই এল হচ্ছে 40 বসাবো, এখানেও এল এর ভ্যালু 40 বসাবো। আর R1 এর রোধ আমরা জানি, ধরা যাক R1 এর রোধ আমরা জানি 2 ওহম, তাহলে এখান থেকে আমরা একটা অজানা রোধ যেটা R2, ওর ভ্যালু কত হবে সেটা হচ্ছে আমরা বের করে আনতে পারবো। তো এটাই হচ্ছে মিটার ব্রিজের থিওরি, যে আমরা হচ্ছে গ্যালভানোমিটারের তারটা এক এক সময় এক এক পয়েন্টে কানেক্ট করে দেখবো কখন গ্যালভানোমিটারের বিক্ষেপটা জিরো হয়ে যাইতেছে। এরকম বিক্ষেপটা জিরো হয়ে যাইতেছে, যেই পয়েন্টে এই বিক্ষেপ জিরো হয়ে যাবে, ওই পয়েন্টে আমরা বলতে পারবো এই রেশিওটা সমান হয়ে গেছে। এবং এই রেশিও সমান হয়ে যাওয়া মানে হচ্ছে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না আর। এবং এখন আমরা যে এল এর ভ্যালুটা পাইলাম ওটা বসাই দিলে আর এর ভ্যালুটাও চলে আসবে, এবং এই পুরো জিনিসটা এই সূত্রটা থেকে আসছে, যেটা হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজের সূত্র, এই সূত্রটা। মিটার ব্রিজের থিওরি বেসিক্যালি হচ্ছে আমাদের চ্যাপ্টারের একদম শেষে আমাদের যে ব্যবহারিক অংশ আছে ওইটার মধ্যে আলোচনা করা আছে। তো ওইটা আমরা একটু রিডিং করতে পারি। মিটার ব্রিজ থেকে মাঝে মাঝে অবজেক্টিভ আসে, বোর্ডে সৃজনশীলও আসছে দুই একবার। মিটার ব্রিজ মোটামুটি ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এটা হুইটস্টোন ব্রিজের আন্ডারের একটা টপিক। আচ্ছা, এরপরে আমরা সার্কিট সলভিং এর ভিতরে যে পার্টটায় যাব, সেটা হচ্ছে আমাদের পয়েন্ট থিওরি। পয়েন্ট থিওরিতে এখানে তিনটা লাইন লেখা আছে। এই তিনটা লাইন বেসিক্যালি হচ্ছে আমরা পয়েন্ট থিওরি কি করে অ্যাপ্লাই করি। তিনটা লাইন কি বোঝাচ্ছে এটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখবো। পয়েন্ট থিওরি মেইনলি যে কাজটা করে, আমাদের কাছে যদি একটা খুব কমপ্লেক্স কঠিন সার্কিট থাকে, কঠিন সার্কিটটাকে আরো সহজভাবে দেখার জন্য পয়েন্ট থিওরি হচ্ছে একটা মেথড। পয়েন্ট থিওরি ইউজ করে আমরা কঠিন সার্কিটকে সহজ বানাতে পারি, কিন্তু সার্কিট সলভ করতে পারি না। আমরা সার্কিটের রোধ, সার্কিটের কারেন্ট ফ্লো, ভোল্টেজ, এগুলো কিছু বের করা যায় না পয়েন্ট থিওরি থেকে। খালি একটা কঠিন দেখতে সার্কিট আছে, সার্কিটটাকে আরো সহজভাবে বানানো হতে পারে পয়েন্ট থিওরি অ্যাপ্লাই করে। আচ্ছা, আমরা যদি পয়েন্ট থিওরির সবচেয়ে কমন উদাহরণ যেটা, এটা হচ্ছে খুব রেগুলারলি দেখা যায় এরকম একটা সার্কিট। ধরা যাক এখানে আমাদের কাছে 2 ওহমের একটা রোধ, 2 ওহমের একটা রোধ, এটা 6 ওহমের একটা রোধ। আচ্ছা, এটা আমরা 2 ওহম না নিই, এটা 3 ওহম নেই, 3 ওহমের একটা রোধ। আচ্ছা, আর এটা হচ্ছে একটা 10 ভোল্টের ব্যাটারি।
আমরা এই সিমিলার একটা সার্কিট ইসের ভিতরে দেখেছিলাম, উইস্ট্রুম ব্রিজের ভেতরে। কিন্তু ওইটার ভিতরে এই যে এই তারটা, উপরের যে তার আছে আর নিচের যে তার আছে, এই দুইটা তারে হচ্ছে রোদ দেওয়া ছিল। এখন হচ্ছে উপরের তার আর নিচের তারে কোনো রোদ নেই। উপরের তার আর নিচের তার যে দুটা তার আছে, এই যে আমাদের উপরের এই তারটা আর নিচের এই তারটা, এই দুটা তার হচ্ছে আমাদের খোলা তার। এই দুটা তারের মধ্যে কোনো রোদ নেই। আমাদের কারেন্ট পুরাটাই এই তারের মধ্যে দিয়ে ফ্লো হতে পারবে। আচ্ছা, তো আমরা যদি হচ্ছে এখন দেখি এই সার্কিটটার ভিতরে সমস্যা হচ্ছে, আমরা এটা তো হাই ভোল্টেজ, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এখান থেকে কারেন্ট ফ্লো আসলো, কারেন্ট ফ্লো এসে এইখানে আসার পর পুরা কারেন্ট ফ্লোটাই এই খোলা তার দিয়ে চলে যাবে। তারপর এইখানে এসে দুই ভাগে ভাগ হবে, দুই সাইডে যাবে। এইখানে আসার পরে আবার পুরা তারটা খোলা, একটা খোলা তার পাচ্ছে, পুরাটা খোলা তার দিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এরকম খোলা তারওয়ালা সার্কিট যদি হয়, সার্কিটটা অটোমেটিক্যালি একটু কঠিন হয়, কারণ ওটার মধ্যে বোঝা যায় না যে কারেন্টটা কোন রোধের মধ্যে দিয়ে কখন যাবে, কোনটার মধ্যে দিয়ে আগে যাবে, কোনটার মধ্যে দিয়ে পরে যাবে। এখানে আমি এটা ইজিলি বলে দিতে পারছি যে এই রোধের মধ্যে এই নিচের রোধটা দিয়ে এত সহজে যাবে না, উপরেরটা দিয়ে যাবে। কারণ হচ্ছে এখানে খোলা তারটা ইজিলি দেখা যাচ্ছে। তো অনেক সময় হচ্ছে এত সহজ হয় না বলা। যেমন এর পরের কেসটাতে আমি ইজিলি বলতে পারবো না যে কখন কোন খোলা তার দিয়ে কারেন্টটা যাবে। তো এরকম খোলা তারের সার্কিট, মানে যেই তারের, খোলা তার বলতে আমি বোঝাচ্ছি যেই তারের মধ্যে দিয়ে রোদ নাই, এরকম তারের সার্কিট যদি হয়, কোনো রোদ ছাড়া তারের সার্কিট, তো ওই সার্কিট গুলো সবসময় পয়েন্ট থিওরি দিয়ে সলভ করতে হয়, নাহলে সার্কিট গুলো অটোমেটিক্যালি একটু কঠিন থাকে। তো আমরা যদি এটা সলভ করার চেষ্টা করি, আচ্ছা, তো এটার ভিতরে পয়েন্ট থিওরি অ্যাপ্লাই করতে হলে আমাদের কাছে তিনটা লাইন লেখা ছিল, এগুলাই আমরা ফলো করব। আমাদের প্রথমে বলা ছিল হচ্ছে সার্কিটের প্রতিটি নোডের একটি করে পয়েন্ট বসাতে হবে। তো আমাদের সার্কিটে যতগুলো নোড আছে, সবগুলা নোডের মাঝখানে আমরা একটা একটা করে পয়েন্ট বসিয়ে যাব। এবং আমাদের আরো বলা আছে রোধ পেলে, রোধ যদি পাই আমরা কোনো, তাহলে আমাদের পয়েন্টটা চেঞ্জ হবে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে হাই ভোল্টেজ থেকে শুরু করব। এটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ পয়েন্ট। হাই ভোল্টেজ পয়েন্ট থেকে শুরু করে লো ভোল্টেজ পর্যন্ত যাবো, মানে এই দিক থেকে শুরু করে পুরাটা ঘুরে টুরে আবার এই পয়েন্ট পর্যন্ত, এই এই পয়েন্ট পর্যন্ত ফেরত আসবো। এটা হবে হচ্ছে আমাদের পুরা সার্কিটটা। তো হাই ভোল্টেজের পয়েন্টটার আগে একটা নাম দিব আমরা, ধরা যাক হাই ভোল্টেজের পয়েন্টটার নাম আমরা এ দিচ্ছি। তো আমরা এই পয়েন্ট, হাই ভোল্টেজের যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম এ দিয়েছি। তারপরে ধরা যাক এই পয়েন্টটা, তোমার কাছে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মাঝখানে কোনো রোধ নেই, তার মানে এইটাও এ পয়েন্ট হবে। আবার আমরা যদি উপরের এই পয়েন্টটা দেখি, এই জায়গাটার মাঝখানেও কোনো রোধ নেই, তাহলে এটাও এ পয়েন্ট হবে। আচ্ছা, পরে এই জায়গায় যদি আমরা আসি, এইটুকার মাঝখানেও কোনো রোধ নেই, এটাও এ পয়েন্ট হবে। তারপর আমরা দুইটা রাস্তায় যেতে পারি, আমরা উপরের রাস্তাটা দিয়ে যেতে পারি, এই দিক দিয়ে যেতে পারি, বা হচ্ছে আমরা এই সাইডের রাস্তাটা দিয়ে যেতে পারি। আমাদের সবসময় হচ্ছে যেই জায়গায় রোধ নাই ওই রাস্তাটা দিয়ে যাওয়া উচিত। তো রোদ নাই এমন তারের পয়েন্ট আগে বসাতে হবে। এর মানে হচ্ছে আমাদের যে রাস্তাটা দিয়ে গেলে আমরা কোনো রোদ পাবো না, এই রাস্তাটা দিয়ে গেলে আমরা কোনো রোদ পাচ্ছি না, তো এই রাস্তা দিয়ে আমাদের আগে যাওয়া উচিত। তো এটা এ পয়েন্ট হলে এটাও এ পয়েন্ট হবে, এটাও এ পয়েন্ট হবে, এটাও এ পয়েন্ট হবে, কারণ এগুলোর মাঝখানে কোনো রোদ নেই। আচ্ছা, এখন একটা রাস্তা দিয়ে আমরা যাওয়া শেষ করেছি। আরেকটা যে রাস্তাটা ছিল, এই রাস্তাটা যদি আমরা এই রাস্তা দিয়ে যাই, তাহলে আমরা একটা রোদ পেয়ে যাচ্ছি। রোদ পেয়ে গেলে পয়েন্ট চেঞ্জ হবে। তো আমাদের নতুন পয়েন্টটা হবে হচ্ছে বি পয়েন্ট। বি পয়েন্টের নাম আমরা এখানে দিচ্ছি বি পয়েন্ট। বি পয়েন্ট থেকে আমাদের দুই দিকে যাওয়া যায়, এই সোজা যাওয়া যায় বা নিচের দিকে যাওয়া যায়। তো আমরা হচ্ছে আগে নিচের দিকে যাব। নিচের দিক দিয়ে গেলে এইটাও বি পয়েন্ট হবে, এটাও বি পয়েন্ট হবে, কারণ মাঝখানে রোদ নেই। এইখানে গেলে এই পয়েন্টটাও বি পয়েন্টই হবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা এখন এই পয়েন্ট থেকে একটা দিকে যেতে পারি নিচের দিকে, তো এই পয়েন্টও বি পয়েন্ট হবে, এবং আমরা একদম লাস্ট পয়েন্টে চলে আসছি, আমাদের লো ভোল্টেজের পয়েন্টটাও বি পয়েন্টই আসতেছে। তার মানে আমাদের পুরো সার্কিটে আমরা যে পয়েন্টগুলোর নাম দিলাম, এই পয়েন্টগুলোর নাম যদি আমরা আরেকবার একটু আলাদা করে লিখি, তাহলে আমাদের সার্কিট দেখতে ছিল এইরকম। এবং এই পয়েন্টটা আমরা এ নাম দিয়েছিলাম, এটাও এ ছিল। এইটা, এই পয়েন্টটা এ ছিল, ওটা এ হলে এই পয়েন্টটাও এ, কারণ এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট,
এদের মাঝখানে কোনো রোধ নাই, যে উপরের পার্টটা দিয়ে যদি আমি আসি তাহলে কোনো রোধ নাই। আচ্ছা, এ পয়েন্টের পরে এই যে এই রোডটা আমরা পাইতেছি, এই রোডটার জন্য এই পয়েন্টের নাম হয়ে যাবে বি। তারপর বি দিয়েও আমরা দুইটা রাস্তায় যাইতে পারি, এই দিক দিয়ে সামনে যাইতে পারি বা নিচ দিয়ে যাইতে পারি। তো আমরা যেটা রোড নাই ওটা দিয়ে যাব, নিচ দিয়ে গেলে এই পয়েন্টটার নামও হয়ে যাবে বি, কারণ আর কোনো রোড নাই। এবং এরপরে এটার পর থেকে এই পর্যন্ত বি আসবে আমাদের কাছে। আচ্ছা, আমরা এক্সট্রা লাইনগুলো হচ্ছে একটু মুছে ফেলি। তো এই সার্কিটটার মধ্যে আমাদের হাই ভোল্টেজের নাম হচ্ছে এ, আর লো ভোল্টেজের নাম হচ্ছে বি। তো আমাদের পয়েন্ট থিওরির আমরা পয়েন্ট থিওরির পয়েন্টগুলো অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই পয়েন্টগুলো ইউজ করে এই সার্কিটটার আরেকটা সিম্পলিফাইড ভার্সন আঁকতে পারবো। মানে এই সার্কিটটা আরো সহজ হইলে, সেম সার্কিটটাই আরো সহজ করে আঁকলে কেমনে আঁকা যায়, তো ওই জিনিসটা আমরা পাবো। তো আমাদের প্রথম কাজ হবে হচ্ছে এক সাইডে হাই ভোল্টেজের পয়েন্টের নামটা লেখা, হাই ভোল্টেজের পয়েন্টের নাম হচ্ছে এ, আর আরেক সাইডে লো ভোল্টেজের পয়েন্টের নামটা লেখা, মানে হচ্ছে বি। এখন এ আর বি এর মাঝখানে যতগুলা রোধ আছে সবগুলা এখানে একটার পর একটা বসবে। তো এ আর বি এর মাঝখানে এখানে একটা 2 ওহমের রোধ আছে, এই যে এ আর বি এদের মাঝখানে একটা 2 ওহমের রোধ আছে। এই রোধটাকে আমি বসাই দিব আর কেটে দিব উপরে। তো এটা বসানো হয়ে গেছে, একটা 2 ওহমের রোধ বসানো হলো এখানে। এরপরে আবার এই যে বি আর এ এদের মাঝখানে আর একটা রোধ আছে 3 ওহমের। তো আমি এটাকেও এর সাথে প্যারালালি বসিয়ে দিব। তো দুইটা পয়েন্টের মাঝখানে যত রোধ আসবে সবগুলো হচ্ছে এরকম সিরিয়ালি প্যারালালি বসবে। তারপর আবার এই এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝখানে আরো একটা রোধ আছে এইটা, এবং এটা হচ্ছে একটা 6 ওহমের রোধ। তো এটাও হচ্ছে আমি এখানে বসাই দিব। তো আমি হচ্ছে এখানে আরেকটা রোধ পাই দিছি, যেটা হচ্ছে একটা 6 ওহমের রোধ। তো এখন যদি আমরা সার্কিটটা দেখি, তো এ পয়েন্ট ছিল হাই ভোল্টেজ পয়েন্ট, তো এটা যাবে ব্যাটারি হাই ভোল্টেজে। আর বি পয়েন্ট ছিল লো ভোল্টেজ পয়েন্ট, এই যাবে ব্যাটারি লো ভোল্টেজে। এখন আমরা খুব ইজিলি দেখতে পারতেছি এই সার্কিটটার রোধ তিনটা আসলে হচ্ছে আগে খুব একটু কমপ্লিকেটেড ভাবে আঁকা ছিল, এখন রোধ তিনটা আসলে প্যারালাল তিনটা রোধ। এখন এটা সলভ করা বেশ সোজা, আমরা হচ্ছে তুল্য রোধ বের করে ফেলতে পারি, 1/6 প্লাস 1/3 প্লাস হাফ। এটা করে এটাকে ইনভার্স করে দিলে তুল্য রোধ পেয়ে যাবো। আমরা হচ্ছে টোটাল কারেন্ট ফ্লো আই এর ভ্যালু বের করতে পারি, প্রত্যেকটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোর ভ্যালু হচ্ছে আমরা এইভাবে বের করে ফেলতে পারবো। তো একটা কমপ্লিকেটেড সার্কিটকে এইভাবে হচ্ছে আমরা পয়েন্ট থিওরি ইউজ করে আরো সিম্পলিফাইড একটা সার্কিটে নিয়ে যেতে পারি। পয়েন্ট থিওরি ইউজ আমাদের অনেক রকম পয়েন্ট থিওরির অঙ্ক আসতে পারে। আমরা একটা অঙ্ক দেখবো যেটা পয়েন্ট থিওরি দিয়ে করতে হবে, এরকম একটা অঙ্ক এখন আমরা দেখবো। আমরা যদি এই সার্কিটটার দিকে দেখি, এটা পয়েন্ট থিওরি দিয়ে সলভ করার জন্য একটা সার্কিট। এটার মধ্যে আমরা মাঝখানে এরকম একটা জিনিস দেখতে পারতেছি। এটার মানে হচ্ছে এই যে তারটা আছে আমাদের উপরের যে তারটা, আমাদের উপরের তারটা, এই তারটা হচ্ছে নিচের তারটার উপর দিয়ে চলে গেছে। নিচের তার আর এই তারটা সংযুক্ত হয় নাই, নিচের তারটার উপর দিয়ে ওই তারটা চলে গেছে। এই জিনিসটা হচ্ছে এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা এখানে পয়েন্ট বসাই, আমাদের হাই ভোল্টেজ হচ্ছে এই লাইনটা, তো এই পয়েন্টটার নাম হবে এ, এই পয়েন্টটার নামও হবে এ। এরপর আমি একটা রোধ পাচ্ছি, তো এই পয়েন্টটার নাম হয়ে যাবে বি, এই পয়েন্টটার নামও বি। তারপর আবার আমি একটা রোধ পাচ্ছি, তো এই পয়েন্টটার নাম হবে সি। আচ্ছা, সি পয়েন্ট থেকে আমি দুই দিকে যাইতে পারি, দুই দিকেই রোধ থাকবে, তো আমি আহ, আলাদা আলাদা ভাবে দুই দিকে যাব। ধরা যাক আমি যদি 8-এর লাইনটা দিয়ে যাই, তাহলে এই পয়েন্টটার নাম আমি দিব ডি। এবং ডি পয়েন্ট থেকে আমি দুইটা রাস্তায় যাইতে পারি, এই দিকেও যাইতে পারি, এই দিকেও যাইতে পারি। কিন্তু এই দিক বরাবর যদি আমি যাই, এই দিক বরাবর, তাহলে আমার কোনো রোধ পড়তেছে না। তো আমি এই দিক বরাবর আগে যাব, আগে গেলে এই পয়েন্টটার নামটা ডি হয়ে যাবে। আচ্ছা, এবং আরেকটা যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে গেলে এই পয়েন্টে এটার নাম অন্য একটা কিছু দিতে হবে। তো এটা আমরা দিলাম ই, এই পয়েন্টটার নাম হবে হচ্ছে এফ, এবং লাস্টলি আমাদের এই পয়েন্টটার নাম হবে জি। এভাবে নেমিং করে আমরা হচ্ছে পয়েন্ট গুলা বসাইতে পারতেছি। নিজেরা একবার চেষ্টা করে দেখতে পারি পয়েন্ট বসায়, যে নিজের মতো করে পয়েন্ট বসায় যে এরকম হচ্ছে নাকি। যেই পয়েন্ট গুলো আমার সেম আসতেছে, তোমার যেমন আমার এই এই পয়েন্টটা ডি আসতেছে আর এটাও ডি আসতেছে, তোমার ওই পয়েন্ট গুলা সেম আসতেছে নাকি, এটা একটু দেখার বিষয় আছে, এটা দেখতে পারো তুমি।
আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হাই ভোল্টেজের পয়েন্টটার নাম হচ্ছে এ, আর লো ভোল্টেজের পয়েন্টটার নামটা হচ্ছে জি। তো আমরা হচ্ছে যেটা নিয়ম, আমরা হচ্ছে এ পয়েন্টটা নিব আর জি পয়েন্টটা নিব দুই সাইডে, এবং এরপরে একটা একটা করে রোধ আমরা বসাইতে থাকবো। তো এ থেকে প্রথম রোধ যেটা আছে 1 ওহম রোধ, এটা হচ্ছে এ থেকে বি এর মাঝখানে আছে। আমরা মাঝখানে একটা পয়েন্ট বসাবো বি, এবং এ থেকে বি এর মাঝখানে একটা 1 ওহমের রোধ আছে। তারপর একটা 7 ওহমের রোধ আছে যেটা বি থেকে সি এর মাঝখানে। তো আমরা এখানে আরেকটা পয়েন্ট বসাবো সি, যেটা হচ্ছে বি থেকে সি এর মাঝখানে এই 7 ওহমের রোধটাকে নিবে। তারপরে হচ্ছে আমাদের সি থেকে ডি, আমাদের কাছে এখানে ডি আছে, ই আছে, আর এফ আছে। তো এই পয়েন্টগুলো হচ্ছে, আচ্ছা আমরা পয়েন্টগুলো নিচে বসাই। আমাদের কাছে হচ্ছে এখানে এখানে একটা পয়েন্ট আছে ডি, একটা পয়েন্ট আছে ই, আর এখানে একটা পয়েন্ট আছে এফ। ঠিক আছে। তো আমরা এরপরে 8 ওহমের রোডটা যদি দেখি, 8 ওহমের রোডটা হচ্ছে সি আর ডি এর মাঝখানে আছে। তো সি আর ডি এর মাঝখানে হচ্ছে আমরা 8 ওহমের রোডটা বসাবো। এরপরে আমাদের এই 6 ওহমের রোধ হচ্ছে সি আর এফ এর মাঝখানে আছে। তো আমরা এই সি আর এফ এর মাঝখানে এই 6 ওহমের রোধটা বসাবো, সি আর এফ এর মাঝখানে। এটা হচ্ছে একটা 6 ওহমের রোধ। এরপর আমাদের কাছে একটা 5 ওহমের রোধ আছে যেটা ডি আর ই এর মাঝখানে। এইখানে একটা 5 ওহমের রোধ আছে। আমাদের ই আর এফ এর মাঝখানে একটা 4 ওহমের রোধ আছে। এখানে একটা 4 ওহমের রোধ আছে। আর আমাদের ডি আর এফ এর মাঝখানে একটা 3 ওহমের রোধ আছে। ডি আর এফ এর মাঝখানে রোধটা আমরা নিচ দিয়ে আঁকতে পারি এভাবে। এইটুকের মাঝখানে একটা 3 ওহমের রোধ আছে। আর ফাইনালি হচ্ছে আমাদের এফ, আচ্ছা, আর ডি আর জি এর মাঝখানে আরেকটা রোধ আছে। এফ আর জি এর মধ্যে ডাইরেক্টলি কোনো রোধ নেই, ডি আর জি এর মাঝখানে আরেকটা রোধ আছে। এটা এটা হচ্ছে 2 ওহমের রোধ। তো এটা যদি আমরা সলভ করতে চাই, এখানে আমরা সবার আগে হচ্ছে এই দুইটাকে সিরিজ করে ফেলতে পারি। এই দুটাকে সিরিজ করে ফেললে আমাদের সার্কিটটা আরেকটু সিম্পলিফাইড হবে। সিরিজ করলে হচ্ছে আমরা 9 পাবো। এই দুটা সিরিজ করলে 9 ওহম আসবে। আর এখানে আছে 3 ওহম। তো এই 9 ওহম আর এই 3 ওহম প্যারালালি আছে। তো পুরো জিনিসটাকে একসাথে লিখলে 9 আর 3 কে যদি আমরা প্যারালাল করি, 9 আর 3 কে প্যারালাল করলে হচ্ছে আমাদের 2.25 ওহম আসবে। তো আমরা সার্কিটটাকে এইভাবে আঁকতে পারি যে আমাদের কাছে 1 ওহম 7 ওহমের দুইটা রোধ আছে। তারপরে হচ্ছে আমাদের একটা 8 ওহমের রোধ আছে। আর এই জায়গাতে হচ্ছে একটা টোটাল 2.25 এর রোধ আছে। 8 ওহমের এই পয়েন্ট থেকে একটা 6 ওহম গেছে, যেটা এই পয়েন্ট পর্যন্ত আসছে। আচ্ছা, আর 8 ওহমের পরের পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আরেকটা 2 ওহমের রোধ আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই 6 ওহম আর এই 2.25 ওহম হচ্ছে সিরিজে আছে, এবং তারা সিরিজের থেকে 8 ওহমের সাথে প্যারালালি আছে। তো আমরা এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাইড করে যদি আঁকি, তাহলে এটা হয়ে যাবে এরকম 1 7। এটা হচ্ছে 8 ওহম একটা আছে। এখান থেকে হচ্ছে আমরা একটা 8.25 ওহমের একটা রোধ পাচ্ছি, এবং হচ্ছে আমার এই জায়গা থেকে আরেকটা 2 ওহমের রোধ। তো আমরা এদেরকে প্যারালাল করব, তারপরে পুরা জিনিসটাকে সিরিজ করে ফেললে আমরা পুরাটা তুল্য রোধ পেয়ে যাবো। তো তুল্য রোধ ছাড়া অনেক কিছু আমাকে বের করতে বলতে পারে, কোনো একটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলতে পারে। আমাদেরকে সাধারণত পয়েন্ট থিওরিতে এত কঠিন ম্যাথ দিবে না, কিন্তু আমরা নর্মালি যে ম্যাথ গুলা করতেছি ওই ম্যাথ গুলা করতে অনেক সময় পয়েন্ট থিওরি আমাদেরকে অনেকটা সাহায্য করতে পারে। এটা আমরা যখন আরো টেস্ট পেপার গুলা দেখবো তখন আস্তে আস্তে আমরা পয়েন্ট থিওরি আরো কি করে ইউজ করতে হয়, কোন কোন জায়গায় ইউজ করতে হবে এটা বুঝতে পারবো। কি করে ইউজ করতে হয় এই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারলাম। আচ্ছা, এরপর আমরা হচ্ছে ডিভাইডার ল গুলা দেখবো। আমাদের কাছে দুই রকমের ডিভাইডার ল আছে আমাদের। একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার ল, আর একটা ভোল্টেজ ডিভাইডার ল, যেটাকে হচ্ছে আমরা বিভব বিভাজক বলি। বিভব বিভাজক
বিভব বিভাজক বা ভোল্টেজ ডিভাইডার ল, এটা হচ্ছে আমাদের একটা সার্কিট যদি হচ্ছে সিরিজে থাকে, সিরিজে থাকলে আমরা জানি সার্কিটের ভোল্টেজটা হচ্ছে ভাগ হয়ে যায়। সিরিজ কানেকশন মানে হচ্ছে পুরা সার্কিটের মধ্যে আমাদের পুরা সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লোটা সেম আছে, পুরাটার ভিতর দিয়ে সেম কারেন্ট যাবে আই, কিন্তু আমাদের ভোল্টেজ, টোটাল ভোল্টেজ যদি ভি হয়, এই রোধ কিছুটা ভোল্টেজ নষ্ট করবে। ধরা যাক এই রোধটা হচ্ছে ভি ওয়ান পরিমাণ ভোল্টেজ নষ্ট করতেছে, এই রোধটা ভি টু পরিমাণ ভোল্টেজ নষ্ট করতেছে, আর এই রোধটা ভি থ্রি পরিমাণ ভোল্টেজ নষ্ট করতেছে। এখন কে কত পরিমাণ নষ্ট করবে সেটা এই রোধের উপর নির্ভর করে, যার রোধ যত বেশি হবে সে তত বেশি ভোল্টেজ নষ্ট করবে। যদি বলা হয় যে আর ওয়ান এর এই ভি ওয়ান এর ভ্যালুটা কত, ভি ওয়ান এর ভ্যালুটা আমরা লিখতে পারি এইভাবে, ভি ওয়ান ইজ ইকুয়াল টু, ভি ওয়ান যদি লিখি তাহলে উপরে হচ্ছে আর ওয়ান হবে, নিচে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস এরকম করে হচ্ছে আরো রোধ থাকলে ওগুলা যাবে, ইনটু হবে হচ্ছে ভি, ভি হচ্ছে মেইন যে ভোল্টেজটা আমি ব্যাটারি দিয়ে দিয়েছি, ভি টু মানে দ্বিতীয় রোধের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা এটা হবে হচ্ছে ভি টু লিখেছি আমি এখানে, তাহলে এখানে আমি আর টু লিখবো, নিচে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এই এই উদাহরণের জন্য তিনটাই আছে, আর থ্রি পর্যন্ত হবে, আরো রোধ থাকলে এগুলা প্লাস দিয়ে এখানে যেতে থাকবে একটার পর একটা, ইনটু ভি। এই জিনিসটা করলেই হচ্ছে আমরা ওই দুই রোধের দুই আর টু যে রোধটা আছে এই রোধের মধ্যে কত বিভব আছে এটা পেয়ে যাবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিভব বিভাজক বা ভোল্টেজ ডিভাইডার ল। আমাদের কাছে আরেকটা ডিভাইডার ল আছে যেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার ল বা প্রবাহ বিভাজক। কারেন্ট ডিভাইডার ল ইউজ হবে হচ্ছে আমাদের প্যারালাল কানেকশনের জন্য। এর কাছে যদি এরকম প্যারালালি অনেকগুলা ওয়ারিং থাকে তাহলে এই প্যারালাল কানেকশনটার জন্য হচ্ছে আমরা কারেন্ট ডিভাইডার ল ইউজ করতে পারি, কারণ আমরা জানি কারেন্ট প্যারালাল কানেকশনের ক্ষেত্রে ভোল্টেজ সেম থাকে। এই তিনটা রোধের দুই প্রান্তেই ভি পরিমাণ ভোল্টেজ আছে ভোল্টেজ আছে, কিন্তু টোটাল কারেন্ট ফ্লো যে আই আছে তার একটা অংশ এর মধ্যে দিয়ে যাবে। এটা যদি আর ওয়ান হয়, এটা আর টু হয়, আর এটা আর থ্রি হয়, তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো ধরলাম আমরা আই ওয়ান যাচ্ছে, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো আই টু যাচ্ছে, আর এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো আই থ্রি যাচ্ছে। তাহলে আমাদের আই ওয়ান ইজ ইকুয়ালস টু হবে, উপরে এখানে আই ওয়ান লিখেছি আমি, তো উপরে আমি লিখবো ওয়ান বাই আই ওয়ান, ওয়ান বাই আর ওয়ান, এটা নিচে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস এরকম করে হচ্ছে যেতে থাকবে, ইন্টু টোটাল কারেন্ট যেটা ছিল আমাদের মেইন কারেন্ট ফ্লো, এই যে এই কারেন্ট ফ্লোটা মেইন তার দিয়ে যে কারেন্ট ফ্লোটা যাচ্ছে ওই আই হচ্ছে এর সাথে গুণ হবে। সেম ভাবে যদি আমরা আই টু লিখি, মানে এই 2 ওহম তারের মধ্যে যে যে কারেন্ট ফ্লোটা হচ্ছে এইটার ভ্যালু, আর টু রোধের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লোটা হচ্ছে ওইটার ভ্যালু, আই টু লিখছি এখানে, তাহলে এখানে হবে ওয়ান বাই আর টু, তার নিচে হবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস এইভাবে হচ্ছে আরো রোধ থাকলে ওগুলো হবে ইনটু টোটাল কারেন্ট ফ্লো আই যেটা। আচ্ছা, প্রবাহ বিভাজকের ক্ষেত্রে প্রবাহ বিভাজকের অঙ্কটা অবশ্যই বিভব বিভাজকের চেয়ে একটু কঠিন হবে, যেহেতু ওয়ান বাই ওয়ান বাই দেওয়া আছে। প্রবাহ বিভাজকের ক্ষেত্রে আমরা একটা কেস একটু আলাদাভাবে মনে রাখি, সেটা হচ্ছে যদি দুইটা রোধ থাকে তাহলে যে কেসটা হয়। তো দুইটা রোধ যদি থাকে, আমাদের কাছে যদি এরকম দুইটা রোধ থাকে, উপরের রোধটা আমরা ধরতেছি হচ্ছে আর ওয়ান, নিচের রোধটা যদি হয় আর টু, এবং এই সার্কিট দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, সার্কিটটা যদি দেখতে এরকম হয়, এটার মধ্যে দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, তাহলে কারেন্টটা এই এই পয়েন্টে আসার পর দুই ভাগ হয়ে যাবে, উপর দিয়ে ধরতেছি আমি আই ওয়ান কারেন্ট যাবে, নিচ দিয়ে হচ্ছে আই টু কারেন্ট যাবে। তাহলে আমরা লিখতে পারি আই ওয়ান ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার যেটা ছিল, আই ওয়ান লিখলে ওয়ান বাই আর ওয়ান লিখতে হয়, নিচে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, দুইটা রোধ আছে তাই, ইনটু টোটাল কারেন্ট যেটা আই। এখন যদি আমরা একটু নিচেরটা লসাগু করি, নিচেরটা লসাগু করলে হচ্ছে আমরা এরকম কিছু পাবো, আর ওয়ান আর টু, আর এর উপরে আসবে আর ওয়ান প্লাস আর টু, আর উপরে হচ্ছে ওয়ান বাই আর ওয়ান আছে,
1/R1 আর এইখানের যে R1 আছে এগুলা কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে গেলে আমরা এইরকম একটা ফর্ম পাবো যে I1 is equals to I1 is equals to উপরে R2 নিচে R1 প্লাস R2। এটা অবশ্যই হচ্ছে শুধুমাত্র যদি দুইটা রোধ থাকে তাহলেই কাজ করবে, এমন না যে তিনটা রোধ থাকলে আমি এখানে প্লাস R3 দিয়ে দিলে কাজ করবে, তাহলে কাজ করবে না। তাহলে আমরা একটু আগে যে বড় সূত্রটা লিখছিলাম 1/1 দিয়ে এই সূত্র দিয়ে 1/R3 এখানে যোগ করতে হবে, যদি তিনটা রোধ থাকতো এখানে যোগ করে নিয়ে আসতাম। এই সূত্রটা শুধু ইউজ করা যাবে যদি দুইটা রোধ থাকে, এবং দুইটা রোধ থাকলে সবসময় আমরা এইটা ইউজ করি, কারণ এইভাবে লিখলে অঙ্কটা করা আমাদের জন্য সোজা হয়। তো I1 ইজ ইকুয়ালস টু হচ্ছে, যদি আমি এখানে 1 লিখি তাহলে আমার এই উপরে আসবে হচ্ছে R2, যে আমরা এখানে 1 লিখেছি উপরে আসতেছে R2, উপরে R2 নিচে হচ্ছে R1 প্লাস R2, শুধু দুইটা রোধের জন্যই কাজ করবে ইনটু I। আচ্ছা, যদি এখন আমরা I2 এর জন্য ইকুয়েশনটা লেখার চেষ্টা করি, ধরা যাক আমরা হচ্ছে I2 এর জন্য লিখতেছি, তাহলে I2 যদি এখানে আমরা 2 লিখি তাহলে উপরে বসবে হচ্ছে R1, নিচে বসবে R1 প্লাস R2 ইন্টু টোটাল কারেন্ট ফ্লো I। তো এটা হচ্ছে আমাদের দুইটা রোধের জন্য কারেন্ট ডিভাইডার। মেইন কারেন্ট ডিভাইডার একটা আছে, এটা হচ্ছে মেইন কারেন্ট ডিভাইডার, এবং দুইটা রোধের জন্য আমরা আলাদা করে এটা মনে রাখি, কারণ নর্মালি প্যারালাল কানেকশনে দুইটা রোধই দেয়া থাকে, তো ওই জিনিসটা আলাদা করে একটু ছোট করে মনে রাখলে আমাদের জন্য অঙ্ক করতে সুবিধা হয়। আচ্ছা,